এবার অভিনয়ে আসাটার একটা অ্যাক্সিডেন্ট আছে। এই অ্যাক্সিডেন্টটা সম্পর্কে একটু জানি যে অ্যাক্সিডেন্টটা কি। আমার মনে হয় আমি প্রথম সিনেমা দেখেছি ক্লাস 10-এর পর। তার আগে সিনেমা মানে দেখাই হয়নি। পুজোর অ্যালবাম করবো একটা মিউজিক ভিডিও, তো টোপ ফেললো যে তুই নাচ করবি। ও এত বড় টোপ আমার জন্য। কেউ একটা ফোন করেছে যে অনন্যা তোমার কালকে কল টাইম সকাল 9টায়। এক্সকিউজ মি, হোয়াট টাইম? কল টাইমটা কি? না তোমার তো শুটিংয়ে আসতে হবে কালকে। বা আমি যখন নবমান শ্যুট করছি তখন ব্যাক অফ মাই মাইন্ড ভাবিনি যেটার জন্য আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারি। 1 বছর পরে ঋতুদার ফোন। আমি ফোনটা নাম্বারটা ব্লিঙ্ক করছে, দেখছি ফোন আমার বিশ্বাস হচ্ছে না। বলছি 1 বছর পরে উনি আমাকে ঝাড় দিতে ফোন করেছেন। ঋতুদা সেটা করতে পারেন। এই যে তোমার রিসেন্ট ছবি আসছে অন্নপূর্ণা, কোয়েলি খুব খুশি হলো আমার এই কথাটা শুনে। আমি জানি এটা খুব প্রাসঙ্গিক গল্পের যে চরিত্রটা অন্নপূর্ণা, একজন মা যে শুধুই মা হয়ে থেকে গেল সারা জীবন, বা শুধুই মায়ের স্যাক্রিফাইসের গল্প তা নয়, ইটস অ্যান ইন্সপিরেশন যে একজন মা যে ঘুরে দাঁড়াচ্ছে ফাইনালি। কিন্তু সেইখানেই তো আমাদের এই শিল্প মাধ্যমের কেরামতি। আমরাই তো এগিয়ে নিয়ে যেতে পারি সমাজকে থ্রু আর আর্ট, থ্রু আর ক্রাফট। যে স্টেটমেন্ট আমি করব, আমাকে জানতে হবে যে আমার কিন্তু এতগুলো ফলোয়ার আছে, এরা আমার কথা শুনবে, ভাববে, হয়তো ফলো করবে, তাহলে আমি যেন খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলি। ঈশ্বর এমন একটা জায়গা, মানে আমি কোনো মূর্তি বলছি না, আমি যে ঈশ্বরের কথা বললাম সে তোমার একটা অবলম্বনের জায়গা। যেমন তোমার মা, একটা কিছু খারাপ হলে, স্কুলে খারাপ হলেও মায়ের কাছে এসে একটা অবলম্বন করে যায়। তো ঈশ্বর বোধহয় সেরকমই মায়ের মতো হয়ে রয়েছে আমাদের সঙ্গে ওতপ্রোত হয়ে। খারাপেও যেমন তাকে ডাকা হয়, ভালো হলেও তাকেই বলা হয় যেটা ভালো হয়েছে আমার সঙ্গে, থ্যাংক ইউ গড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবী, আপনার হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকের গেস্ট অনন্যা চ্যাটার্জি, আপনারা অলরেডি দেখেছেন। আমার যেই সমস্ত অভিনেত্রীদের সঙ্গে কথা বলার ইচ্ছা বা পডকাস্ট করার ইচ্ছার মধ্যে যাদের লিস্ট, তার মধ্যে অনন্যা চ্যাটার্জি অন্যতম একজন। কারণ অভিনেত্রী হিসেবে যে সমস্ত অভিনেত্রীদের আমি খুবই অ্যাডমায়ার করি বা খুবই পছন্দের অভিনেত্রী বলা যায় বা প্রিয় অভিনেত্রীদের মধ্যে অনন্যা চ্যাটার্জি অবশ্যই একজন। এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আপনাদের অনেকেরই নিশ্চয়ই তাই হবে। এবং অনন্যার যে পয়েন্ট অফ ভিউ, অনন্যার যে কথা বলার ধরন, সেটাও আমার খুবই অন্যরকম লেগেছে। অন্যান্য জায়গায় যখন দেখেছি, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। এই সুযোগটা যেটা ঘটেছে, আপনারাও জানেন, অন্নপূর্ণা বলে একটি ছবি রিলিজ করছে 18ই এপ্রিল। সেই ছবি রিলিজের সূত্রে আমার সঙ্গে এই পডকাস্টটা আমরা করার সুযোগ পেলাম এবং তাতে বেশ আনন্দ হলো এবং খুবই ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একটা বিষয় নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা কথা হয়েছে, যেটা অন্নপূর্ণারও একটা পার্ট অফ ইট, মানে অন্নপূর্ণাও একটা মায়ের গল্প। বাট এই যে প্যারেন্ট, মানে আফটার মা বাবার বয়স হয়ে যাওয়ার পর মা বাবার সঙ্গের ইকুয়েশনটা ঠিক কীরকম হওয়া উচিত বা কীরকম হয়ে যায়, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছে, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং পুরো আড্ডাটা তো ভালো লেগেইছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর যদি এখন অবধি কেউ প্রথমবার দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইবটা করে নিন। আমরা 1,25,000 মতন সাবস্ক্রাইবারে পৌঁছেছি, আর একটু ফাস্ট গ্রো হওয়া দরকার। এবং আমরা চেষ্টা করি কন্টিনিউয়াসলি ভালো ভালো কিছু কনভারসেশন নিয়ে আসা আপনাদের কাছে। এইটুকুর জন্য শুধু এইটুকুই দাবি, সাবস্ক্রাইবটা করে নিন। তাতে ভবিষ্যতে আরও বেটার কন্টেন্ট যদি আমরা প্রডিউস করতে পারি, তাহলে সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সো আজকের এপিসোডে, আজকের সোল কানেকশন পডকাস্টে অনন্যা চ্যাটার্জি। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন অনন্যা চ্যাটার্জি, আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী, যারা এই মুহূর্তে কলকাতায়, এই মুহূর্তে বা অনেকটা সময় জুড়ে, তাদের মধ্যে অন্যতম অনন্যা। আমি এটা প্রথমে আসার পর এতক্ষণ বলিনি, এখনই বললাম, যাতে এই পডকাস্টটাতে মানে শুরুতেই একটা জিনিস আমি বলে দিতে পারি। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট অনন্যা। থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর গিভিং দ্যাট টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। হ্যাঁ, সত্যি আপনি কিন্তু আমার ওয়ান অফ মাই ভেরি ফেভারিট অ্যাক্ট্রেস, এবং সেটা আজকে থেকে নয়, বহুদিন আগে থেকে। যেটা সোল কানেকশন পডকাস্টে আমরা জেনারেলি জিজ্ঞেস করি, সেটা হলো, শুরু করি ছোটোবেলা দিয়ে। ছোটোবেলা আমার মনে হয় সবাইকে তৈরি করে। তো আপনার ছোটোবেলাটা কীরকম ছিল, মানে কি
হাউ ওয়াজ ইউর চাইল্ডহুড? আমার মনে হয় খুব একটা নর্মাল ছোটোবেলা, নাথিং এক্সট্রা অর্ডিনারি। যেরকম মধ্যবিত্ত বাঙালি পরিবারে ছেলেমেয়েরা বড় হয়, পড়াশোনার দিকে খুব জোর দেওয়া হয় যাতে পড়াশোনা ভালো করে করা হয়, যাতে ভালো রেজাল্ট করা যায়, এবং তার সঙ্গে সঙ্গে নাচ গান কবিতা এগুলো শিখতেই হয় বাঙালি বাড়িতে। মানে আমার ছোটোবেলাকার কথা বলছি, সেই সময়টার কথা বলছি। আমাকেও তাই করতে হয়েছে। আমি ছোটোবেলায় মানে আমার দাদু আমাকে আবৃত্তি করাতেন, এবং আমি তখন থিয়েটারে, আমি তখন এইটুকু এই হাইট, আমি গিয়ে দেশলাই কাঠি বলতাম। আচ্ছা। তো এইরকমই নাচ শিখতে যেতাম মমতা শঙ্করের কাছে, মা হাত ধরে ধরে নিয়ে যেত। গান আমার নিজের মামার কাছে শিখেছি। তো এইরকম। আর একটা সবসময় ফোকাস ছিল যে নাচ গানটা তো এক্সট্রা কারিকুলাম, কিন্তু পড়াশোনাটা খুব ভালো করে করতেই হবে, সেইটার খুব জোর ছিল বাড়িতে। আর নিজের জায়গা থেকে বা নিজের পার্সোনাল স্পেস থেকে যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, সবাই যখন আমরা বড় হয়ে আস্তে আস্তে কিছু একটার প্রতি একটু ভালোবাসাটা বাড়ে আস্তে আস্তে, সেইটা আপনার ক্ষেত্রে কী ছিল? মানে কোনটার প্রতি আপনার মনে হচ্ছিল যে না এইটা বেশ দারুণ লাগছে বা এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে? নাচ, সেটাই একমাত্র? অ্যাবসলিউটলি নাচ, পড়াশোনার বাইরে অবভিয়াসলি। কারণ আমার অনেক ছোট বয়স থেকে আমার একটা খুব গুরুগম্ভীর অ্যাম্বিশন ছিল যে জেনেটিক ইঞ্জিনিয়ার হব। সেটা ছোটোবেলায় মা বাবারা আমাদের মতো পরিবারে সেই সময় কি ভাবতো যে বড় হয়ে ছেলেমেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো আমার বাবা মা ভেবেছিল যে আমি ডাক্তার হব, এবং আমি যখন ক্লাস 2তে পড়ি তখন থেকে আমার বাবা মেডিকেল হেলথ বুকস কিনে আমার শোকেসে এখনো সাজানো আছে সেই বইগুলো। তো ভাবতেন যে ছোটবেলা থেকে যদি বইগুলো চোখের সামনে দেখিও আমার আগ্রহ গ্রো করবে। কিন্তু তারপরে আমি ক্লাস 7-এ এসে ডিক্লেয়ার করে দিলাম, বোম পেলাম যে আমি ডাক্তার হব না, আমি জেনেটিক ইঞ্জিনিয়ার হব। আচ্ছা। তো একটু কষ্ট পেলেন, কিন্তু তারপরে ভাবলেন যে ঠিক আছে, মানে অ্যাকাডেমিক্সের মধ্যেই আছে, কাছাকাছি একটু, ডাক্তারের থেকে খুব দূরে নয়। তখন তো তো সেটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলেন। এইসব করতে করতে তখন থেকে মানে আমিও খুব সিরিয়াস ছিলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারই হব। এবং পড়াশোনাটার মধ্যে হ্যাঁ, পড়াশোনা আর নাচ। তখন আবার গান একটু ব্যাক সিট নিয়ে নিল, আবৃত্তি একটু ব্যাক সিট নিয়ে নিল, নাচটাকে ছাড়তে পারিনি। তো এই করতে করতে বাবা আমার যখন ক্লাস 8 হলো, 9 হলো, তখন ওরা মানে 10-এ ক্লাস 10 দেবো, মানে আইসিএসসি দেবো, তখন থেকে সবাই মোটামুটি আমরা রেডি যে আমি 12 পাস করে জিআরই দিয়ে আমি বিদেশে পড়তে যাব, জেনেটিক ইঞ্জিনিয়ার। তো এইভাবে না, গ্র্যাজুয়েশন করে তারপরে যাব, বিদেশে পড়তে যাব। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার মানে রেজাল্ট বেরোনোর আগেই মানে বাই চান্স আমার এই প্রফেশনে চলে আসা। তখন আরেকটা বোম পড়লো বাড়িতে যে না, জেনেটিক ইঞ্জিনিয়ারও হব না, অ্যাক্ট্রেস হব। কোনোভাবেই কি কোথাও কোনোভাবে সাবকনশিয়াসলি হোক বা আনকনশিয়াসলি হোক এই প্রফেশনটা বা এই যে আর্ট বিষয়টার প্রতি কি কোথাও একটা অনুরক্ত হয়ে গেছিলেন ওই সময়, যেটা বুঝতে পারেননি, নাকি পরে গিয়ে বিষয়টা? না, আমার মনে হয় না, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট। আমার সব কিছুই সায়েন্স কেন্দ্রিক, আর্ট কেন্দ্রিক কোনো দিন ছিলই না। একমাত্র অফকোর্স যেটা নাচ, যেটা আমার ভীষণ কাছের জিনিস, এবং তার মধ্যে তো একটা অভিনয় একটা বড় অঙ্গ, বড় পার্ট। সেইটা যদি বলে থাকেন যে বলেন যে আনকনশিয়াসলি বা সাবকনশিয়াসলি ছিল তো ছিল, বাট আমি ডান্সার হতে পারতাম। আমি স্টেজে প্রচুর পারফর্ম করেছি, এবং আমি ভাবতাম হয়তো একটা সময় জেনেটিক্স করব, তার সঙ্গে সঙ্গে ডান্সটাকে কন্টিনিউ করবেন। এটা সবসময় ছিল? এইটা সবসময় ছিল, কিন্তু অভিনয়ের কথা কোনো দিন ভাবিনি। ইনফ্যাক্ট ভালোও লাগতো না। ভালো লাগতো না? না, আমাদের ছোটোবেলা থেকে আমাদের তো খুব টিভি দেখার আমাদের সময় অভ্যেস ছিল না। ইনফ্যাক্ট আমার মা বাবা আমাকে মানে আমাদের কেবল কানেকশন নেয় না যতক্ষণ না আমি এইচএস পাস করি, এবং দূরদর্শন ছিল, এবং তাও সানডে ছাড়া শো কিছু দেখতে পারতাম না। সেইখান থেকে দেখারও অভ্যেস ছিল না। আর কখনো যদি কারুর বাড়িতে গেলাম, কোনো একটা নাটক হচ্ছে দূরদর্শনের, দেখে আমার ভালো লাগতো না যে কেন দেখছি এটা। সিনেমাও খুব মানে বড়, মানে আমার মনে হয় আমি প্রথম সিনেমা দেখেছি ক্লাস 10-এর পর। তার আগে সিনেমা মানে দেখাই হয়নি? না, মানে হলে গিয়ে তো নয়। আর মানে টুকটাক টিভিতে যতটুকু দেখা যায়, টিভিতে যেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে
ছবি, যখন ওই ওই সানডে একটা দিন, তখন বোধহয় সানডে একটা বাংলা ছবি হতো, বাংলা একটা ছবিও করে। হতো, একটা আঞ্চলিক ভাষার সিনেমাও দেখাতো। হ্যাঁ, ওই আঞ্চলিক আমার এখন অতটা ফগি হয়ে গেছে মেমরি, বাট হ্যাঁ ওই তখন বাংলা ছবি একটা দেখতে পেতাম সানডেতে। এবার অভিনয়ে আসাটার একটা অ্যাক্সিডেন্ট আছে। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটা সম্পর্কে একটু জানি, যে অ্যাক্সিডেন্টটা কি? এটাও ওই নাচের সূত্র ধরে অ্যাকচুয়ালি। আমাদের একজন ডিরেক্টর ছিলেন, রিসেন্টলি মারা গেছেন, সুদীপ্ত চট্টোপাধ্যায়। তো ও আমার এক বন্ধুর বন্ধু ছিল, কমন ফ্রেন্ডের মাধ্যমে আমাদের যোগাযোগ একটা কোনো আড্ডায়। তো যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আমাকে, তখন আমি গ্র্যাজুয়েশন করছি, আমাকে বলে যে অভিনয় কর। হ্যাঁ, অভিনয় কি, আমি পড়াশোনা করবো, বিদেশ যাব পড়াশোনা করতে। তো এরকম বলতে বলতে দিন পেরিয়ে যায়, আমি রাজিও হই না। একবার পুজোর সময় 2000 পুজোর অ্যালবাম করবে ও একটা মিউজিক ভিডিও, তো টোপ ফেললো যে তুই নাচ করবি। ও, তো বড় টোপ আমার জন্য। তো ঠিক আছে, সেটা তো খুব গ্ল্যাডলি করবো। এবার আমি গেছি, ও বললো একদিন আয় স্টুডিওতে, একটু মেকআপ করে দেখবো, মানে স্ক্রিন টেস্ট মতো, যে কেমন লাগছে ক্যামেরায়। তো আমি গেলাম তখন ভরতলক্ষ্মী স্টুডিওতে। ওইখানে ওই ফ্লোরে ওর তখন একটা সিরিয়ালের শুটিং চলছিল, দিন প্রতিদিন বলে। তাতে রুদ্র ছিল, রুদ্ররও প্রথম কাজ ওটা। রিনি ছিল, লকেট ছিল। তো আমি গেছি স্টুডিওতে, আমাকে মেকআপ ম্যানকে বলছি একটু মেকআপ করে নিয়ে এসো। তো মেকআপ প্রচণ্ড উগ্র মেকআপ করছে, আমি তো মানে কিছু বলতে পারছি না, এরকম করে বসেছি কী করছে আমার সঙ্গে। তো মেকআপ করে নিয়ে এবার ও ছিল ফ্লোরে মেকআপ ম্যান আমাকে নিয়ে গেল। তখন ও আমাকে দেখলো, বললো বা, ও বলছে উষা উত্তপের শুটিং ছিল তখন ওর ফ্লোরে, ওই এপিসোডে একটা স্পেশাল গেস্ট হয়ে উষা উত্তপ এসেছিলেন। তো বলছে দেখ না, উষাদি গান গাইবে, তুই একটু থাক ফ্লোরে, দেখবি। আমি তখন কোনোদিন শুটিংও দেখিনি। আমি বললাম ঠিক আছে দেখি, উষা উত্তপকে তো অফকোর্স চিনি, গান শুনবো। ও কখন রুদ্রকে বলে চলে গেছে যে আমি অ্যাকশন বললে উষাদি গান ধরবে, ওকে ধরে নিয়ে চলে যাবি হাত ধরে স্টেজে। হ্যাঁ, বেশ বলেও হাওয়া হয়ে গেছে। এবার রুদ্রকেও তো তখন আমি চিনি না, সব তো নতুন মুখ, এক গাদা লোক, একমাত্র উষা উত্তপকে চিনি, আর কাউকে চিনি না। তো ওরকম অ্যাকশন বলেছে, আর রুদ্র আমাকে টেনে নিয়ে চলে গেছে। ওখানে ওদের একটা কিছু ফ্যামিলি সিন ছিল, সবাই নাচ করছিল, উষাদি গাইছিলেন, এবং আমাকে নিয়ে গেছে। এবার যেহেতু আমি স্টেজ করতাম আগে নাচের সূত্রে, আমার স্টেজ ফ্রাইট নেই। তো আমি দেখছি সবাই কিছু না কিছু করছে, আমি কি বোকার মতো দাঁড়িয়ে থাকবো? আই স্টার্টেড ডান্সিং। বেশ হয়ে গেল। এবার আমি বেরিয়ে এসে কিল চর ঘুষি, মানে যার পর নাই অত্যাচার করেছি সুদীপ্তর ওপরে, করে বাড়ি চলে এসেছি। রাত্রিবেলা প্রোডাকশন থেকে ফোন, মানে এখন বুঝি যে প্রোডাকশন, কিন্তু কেউ একটা ফোন করেছে যে অনন্যা তোমার কালকে কল টাইম সকাল 9টায়। এক্সকিউজ মি, হোয়াট টাইম? কল টাইমটা কি? না তোমার তো শুটিংয়ে আসতে হবে কালকে। প্রচণ্ড রেগে গেছি। আমি সুদীপ্তকে ফোন করেছি, তখন বলছে দেখ না সোনা, তুই তো আজকে উষাদির সঙ্গে পারফর্ম করলি, এবার তুই তো কন্টিনিউটি আর্টিস্ট হয়ে গেছিস আমার সিরিয়ালে, তুই যদি না করিস আমার ইউনিট আমাকে মেরে ফেলবে কিন্তু প্রডিউসার, একটু আমাকে বাঁচিয়ে দে, নাহলে আমি খুব মার খাবার। আমরা সেই সময়ও না, মানে আই ওয়াজ 19 years old দেন, এত নাইফ ছিলাম, দুটোকে বিশ্বাসও করেছি যে আমি যদি না যাই আমার বন্ধুর কোনো সমস্যায় পড়তে হবে। তো মাকে এসে বললাম যে মা এই অবস্থা। ততদিনে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, আই এম ওয়েটিং ফর মাই রেজাল্টস, এইবার এমএসসি করতে যাব, বাইরে যাব। তো মা বলে তোমার তো রেজাল্ট বেরোতে একটু সময় আছে, ততদিন বাড়িতে বসে থাকবে কেন? ইটস এ নিউ থিং, ট্রাই ইউর হ্যান্ডস অন ইট। তোমাকে তো কেউ মানে মাথা দিব্যি দিয়ে ওখানে থেকেই যেতে হবে কেউ বলছে না, তোমার রেজাল্ট বেরিয়ে গেলে তুমি ছেড়ে দেবে, ততদিন বসে না থেকে কিছু একটা কাজের মধ্যে থাকো। সো দেন আই ওয়েন্ট দেয়ার। পরের দিন গিয়ে প্রবীর গাঙ্গুলি ছিল এপিসোড ডিরেক্টর, বয়স্ক, খুব মানে স্নেহময় ডিরেক্টর। আমি তো এরকম করে দাঁড়িয়ে আছি, আমাকে হাত ধরে হচ্ছে কী হয়েছে, হাত ঠান্ডা কেন? বলছি কী করবো এখানে, আমি কিছুই বুঝতে পারছি না। বলছে কেন বাড়িতে মা বাবার সঙ্গে কথা বলিস না, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলিস না? আমি বলছি হ্যাঁ, মানে মা বাবার সঙ্গে যেভাবে কথা বলি সেভাবে কথা বলে হবে? বলছে হ্যাঁ, আবার কি? আমি তবে যে টিভিতে দেখি কীরকমভাবে কথা বলে। সরি, বাট সেই সময় আমার এটা মনে হয়েছে অনেস্টলি। তখন বলছে একদম না, এই যে আমার সঙ্গে যেভাবে কথা বলছি সেভাবে কথা বলবি। তারপরে একটু হালকা পানি পেলাম। হ্যাঁ,
এবার মেকআপ রুমে গেছি, রুদ্র লকে সবাই রিহার্সাল করছে, লাইন্স পড়ছে, এসবের কোনো কিছুই তো আমি জানি না তখন যে কীভাবে কী করতে হয়। তো হোয়াট এভার ফাইনালি ওইখান থেকে ওরা রুদ্র বললো কী রে লাইন মুখস্থ কর, মুখস্থ করতে হবে, আচ্ছা ঠিক আছে, তো করলাম চুপচাপ। আমার চিরকাল মানে একটা জিনিস আছে যে আমি পড়লে আমার মুখস্থ হয় না, শুনলে মুখস্থ হয়। মানে আমার পাপা, আমার স্কুল এডুকেশন বাড়িতে সবটা পাপা পড়তো, আমি শুনতাম, বা ক্লাসে টিচার যখন লেকচার দিতেন সেটা শুনে। এখনও যারা আমার সঙ্গে কাজ করেছেন সবাই জানেন যে আমার স্ক্রিপ্ট আমাকে একবার পড়ে দিলে আমার মুখস্থ হয়ে যায়, কিন্তু আমি যদি নিজে পড়ি আমি পড়তেই থাকবো, আসলে মনটা অন্য কোথাও চলে যায় পড়তে গিয়ে, কিন্তু একবার শুনলে আমার মুখস্থ। তখন রুদ্রকে আমি বললাম ইফ ইউ ডোন্ট মাইন্ড আমাকে একটু লাইনটা পড়ে দেবে প্লিজ। তো রুদ্র পড়ে দিল, মুখস্থ করলাম, ফ্লোরে গেলাম। মানে আমি জানি না এটা মানে ভগবানের কৃপা কিনা, ফার্স্ট টেক ওয়াজ ওকে, মাই ফার্স্ট ডে অফ শুট, the first take was okay. The first line of dialogue ever. First line of dialogue ever was okay in the first take. এইটাতে কি হলো, একটা ইগো বুস্ট হলো, আচ্ছা বুঝলেন? তো আচ্ছা নট দ্যাট ব্যাড করে আবার পরের দিন শুটিংয়ে গেলাম, তারপরের দিন শুটিংয়ে গেলাম, যেতে যেতে আমার ভালো লাগতে শুরু করলো। এইবারে আমার রেজাল্ট বেরিয়ে গেল, এইবারে মা বললো তো হয়ে গেছে, এবার চলো না প্যাক আপ। তখন তো আর আমার প্যাক আপ করতে আর র্যাপ আপ করতে ভালো লাগছে না, মহা মুশকিলে পড়লাম। মাকে বললাম আমি এটা করতে চাই, মা কিছুতেই রাজি নন। এমনিও তখন তো খুবই আনসার্টেন এই প্রফেশনটা, আজকেও আনসার্টেন, আরো বেশি। তাছাড়া মা বাবার চিরকালই যে বলছিলাম, ছোটবেলা দিয়ে শুরু করলাম যে পড়াশোনার উপর ভীষণ জোর ছিল পরিবারে। তো এবং টাকা পয়সা জমিয়েছে, বিদেশে পড়াবে বলে এত বড় বোম আবার কি করে আমি ফেলছি ওদের মাথার উপরে। তো শি ডিডন্ট এগ্রি। আমি শুটিং থেকে দিদার বাড়ি পালিয়ে গেলাম, বাড়ি ফিরলাম না, কিন্তু জমের মতো ভয় পেতাম কিন্তু মাকে ফেস করতে পারছি না, কনফ্রন্ট করতে পারছি না। দিদা ছিল আবদারের জায়গা, দিদার কাছে পালিয়ে গেলাম। এবার দিদার বাড়ির থেকে 2-3 দিন শুটিং করলাম, তারপরে দাদু দিদা এলেন, মাকে মেনলি বাবা ছিল যে মেয়ের শাসনভার মানে মেয়ের মায়ের ওপরে, এখানে আমি নাক গলাবো না। তো মাকে বুঝলাম, মা তো গম্ভীর, শুনবেন না। তারপরে সুদীপ্ত বাড়িতে এলো একদিন, এসে মাকে বললো মাসিমা আমি জানি আপনি আপসেট, কিন্তু আমি বলছি দেখুন ও কিন্তু লম্বা রেসের ঘোড়া, আপনি টেনশন করবেন না ওকে নিয়ে। তুমি লম্বা রেসের ঘোড়া বলে চলে গেলে তাতে আমার কি, তোমাকেই আমি তোরই চিনি যে তুমি বলবে আর আমি মেনে নেবো মেয়ের লম্বা রেসের ঘোড়া, সেটা ওকে বলেনি, কিন্তু তো শি ওয়াজ নট কনভিন্সড। বাট দেন অফকোর্স অতদিন তো আমি বড়ো হয়েছি, আমার স্পেস, আমার জায়গাটা মা আমাকে দিয়েছে, কিন্তু মা ওয়াজ নট হ্যাপি। যে এখন আমার মা কিন্তু আমার বাড়িতে মাইক্রোবায়োলজি বইগুলো সাজিয়ে রেখেছে। এই যে ভালো লেগে গেল বললেন, ভালো লেগে যাওয়াটার মধ্যে হোয়াট ওয়াজ দেয়ার, যে কি মানে এখন যদি ফিরে দেখতে হয় যে কি ভালো লেগে গেছিল যেই কারণে নিজের এই সিরিয়াসনেস থেকেও পড়াশোনাটা ছেড়ে দিয়ে এটাই করব বলে ডিসাইড করলেন? আমার মনে হয় প্রথমে যে বললাম এটা ইগো বুস্ট হলো, তো আমার মনে হলো আমি একটা অন্য জিনিস ট্রাই করতে এলাম। পড়াশোনায় তো আমি জানি আমি কীরকম, এটা আমি জানতাম না, এটা একটা নিউ এন্টায়ারলি হোল নিউ ওয়ার্ল্ড। এখানে আমি প্রথমবারই নট সো ব্যাড করলাম, সেটা একটা ইগো বুস্ট হলো। তো আমার মনে হলো তাহলে পরের বারও কি ভালো করতে পারবো, আচ্ছা তারপরের বার কি পারবো। সো হোয়াট ইজ মাই লিমিটেশন, কত দূর গেলে আমি লিমিটেড হয়ে যাবো। সো আই থট কি লেট মি ট্রাই, দেখি না পরের বার কি হয়। এই করতে করতে একটা নেশা আছে তো আমাদের এই ইন্ডাস্ট্রি, একটা এই জগৎটার, সেই নেশায় পড়ে গেলাম। প্লাস নতুন বন্ধু বান্ধব হলো, এই যে সকালবেলা একটা এই তো আমার জীবনে প্রথম কর্মক্ষেত্র হয়ে দাঁড়ালো, রাইট। তো এর আগে তো স্কুল কলেজ সেখানকার বন্ধু বান্ধব, এই প্রথম কর্মক্ষেত্রের বন্ধু বান্ধব হলো। সকালবেলা গিয়ে আড্ডা, একসঙ্গে পাঠ মুখস্থ করা, একসঙ্গে টিফিন খাওয়া, একসঙ্গে লাঞ্চ করা। আর তখন আমাদের ফ্লোরটা অনেক অন্যরকম ছিল, এখনকার মতো নয়। সবাই সারাক্ষণ একসঙ্গে খেতাম, একসঙ্গে গল্প করতাম, একসঙ্গে কফি ব্রেক নিতে বেরিয়ে আসতাম। ওই ভারতলক্ষ্মীর বাইরে একটা আমরা বলতাম পেপসি গার্ডেন, তো ওইখানে হয়তো শর্ট রেডি, আমরা সবাই একটু 5 মিনিট কফি খেয়ে আসি বলে। খুব ওটার খুব একটা ভালো লাগা তৈরি হলো, আনন্দ, এবং আমার মনে হলো ওই আমার প্রথম কর্মক্ষেত্র তৈরি হলো, তার ইঙ্গিত ওখানে। এবং বারবার ফিরে যেতে চাওয়ার ইচ্ছেটা, এক্স্যাক্টলি ওই কল টাইমটা, যেটা প্রথম দিন আমি হেট করেছিলাম শুনতে, সেই কল টাইমটার অপেক্ষা করতে থাকলাম প্রত্যেক দিন।
এবার জার্নি তো শুরু হলো অ্যাজ একজন অভিনেত্রী হিসেবে বা অ্যাক্টর হিসেবে। যখন এবার এরপর তো এটা তো প্রাথমিক আনন্দ, এটা তো প্রাথমিক জিনিস, আনন্দ থেকে ব্যাপারটা চলছে। এবার আস্তে আস্তে তো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যে আচ্ছা যেটা আমি করছি সেটা কিন্তু তার মধ্যে একটা সিরিয়াসনেস আছে, তার মধ্যে একটা, এবং আমার মনে হয় আপনি যখন শুরু করেছেন সিরিয়াসলি করবেন, মানে সিরিয়াসনেসটা বোধহয় ছিলই একদম। কিন্তু আস্তে আস্তে তো একটা রিয়েলাইজেশনের বদল হয়, একটা উপলব্ধির বদল হয় যে এই জিনিসটা যেভাবে দেখছি আমি তার চেয়েও আরো গভীরে গিয়ে দেখা উচিত। এরকম কি কোনো ডিফাইনিং মোমেন্ট বা ডিফাইনিং ফেজ আছে যেখানে আপনার আস্তে আস্তে মনে হওয়া শুরু হলো যে আই নিড টু টেক দিস সিরিয়াসলি? অ্যাকচুয়ালি আছে। খুব নাম করা নাট্যাভিনেত্রী, আমি তার নাম করব না, তিনি এখন নেই, মানে বেঁচে নেই আর আমাদের মধ্যে নেই। তিনি খুব খারাপ কথা আমার সম্বন্ধে বলেছিলেন। আমি নতুন ছিলাম তো, অনেক ছোট ছিলাম, এবং ডিরেক্টর যেহেতু আমার বন্ধু ছিল, বন্ধু হলেও অসমবয়সী বন্ধু, তিনি আমার থেকে অনেকটাই বড় ছিলেন। তো উনি এমন একটা কিছু, আমি শব্দটা উচ্চারণও করব না, একটা শব্দ ইউজ করেছিলেন আমার জন্য যাতে বোঝা যায় যে আমি মানে অ্যাকচুয়ালি কাজ নিয়ে সিরিয়াস না, আমি ওই ডিরেক্টরের সঙ্গে কিছু একটা দুষ্টুমি করতে চাই বলে এটা করছি। এবং সেই শব্দটা এত খারাপ আমি অনেক কাল ভুলতে পারি না, আমার কানের মধ্যে হ্যামার করেছে। তখন বুঝলাম একে তো আমায় দেখিয়ে দিতে হবে, একেই দেখাতে হবে আমায়, আর কাউকে দেখানোর দরকার নেই, এই জীবিতকালে দেখে যাবে। এবং তিনি দেখে গেছেন, এবং তারপরে তার মঞ্চস্থ নাটকে আমাকে নিমন্ত্রণ করে ইনভাইট করে সেই নাটক দেখিয়েছেন। হ্যাঁ, এটা একটা সার্কেলের মতো, মানে যেদিন এই ঘটনাটা নিশ্চয়ই অবভিয়াসলি এত বড় নাম যে আমি ওর নাম করব না। বেশ, এবং সেখান থেকে তার মানে এই জিনিসটা হয়েছিল যে না, আমাকে আরো সিরিয়াসলি বিষয়টাকে মধ্যে ঢুকতে হবে। আমি সিরিয়াসই ছিলাম, কিন্তু আমাকে হয়তো লোকে সিরিয়াসলি নিচ্ছে না, সেইটা সেই প্রথম দিন আমি বুঝলাম। এবং আমার তখন মানে খুব নরম মনে খুব আঘাত লেগেছে। আর এই ওই পার্টিকুলার সময়টায় বোধহয় দাগটা আরো বেশি হয়। আজকের দিনে হয়তো এখন হয়তো ঝেড়ে ফেলবো কেউ এটা বললে। কারেক্ট। হ্যাঁ, আর ক্রাফটের ব্যাপারে বা একটা এই মানে অভিনয় তো একটা খুব ইম্পর্ট্যান্ট ক্রাফট, এই ক্রাফটটা সম্পর্কে বোঝাটা কোন সময় থেকে শুরু হলো, বা কোনো কি স্পেসিফিক মানুষ আছে যে এসে অভিনয়ের ধারণাটা বদলে দিল? না, এসে অভিনয়ের ধারণা বদলে দিল এরকম আমি অনেককে দেখেছি, আমার সিনিয়রদের। আমার ক্রাফট বলতে না, ক্রাফটের মধ্যেই অভিনয়ের শৈলী, তার মধ্যে অনেক কিছু পড়ে, মানে অনেক মাপঝোঁকও পড়ে। যেমন একটু লাইটটা কিভাবে নিতে হবে সেটাও পড়ে, অন্য কয়েকটা লাইটটা যাতে না কাটি, আমার গলার আওয়াজটা টেল ড্রপ করছে কিনা, এই ধরনের এইগুলো আমার কাছে ইজি হয়েছে শিখতে, বিকজ আই টুক ইট ভেরি সাইন্টিফিক্যালি। আমি অনেক বছর আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তাতে আমি বলেছিলাম যে আই ডোন্ট নো দ্য আর্ট অফ অ্যাক্টিং বাট আই নো দ্য সায়েন্স অফ ইট। তো সেইগুলো আমার সুবিধা হয়েছে। আর আমি খুব ভালো সিনিয়র্স পেয়েছি, যারা আমি কখনো যখন নতুন ভুল করছি তারা খুব ভালোবেসে স্নেহভরে আমাকে শিখিয়েছেন যে ওখানটা দাঁড়াস না, ওর লাইটটা কাছে, বা কানে এসে বলে গেছেন হয়তো। মানে আমি বলছি কুণালদা দেখতো তিথিতে আমার সিন, তখন ওর প্রথম কাজ, যখন দেখছে যে আমি ধরো মামনিদির সঙ্গে পাঠ হচ্ছে, মামনিদির লাইটটা কাটছি, রিহার্সাল হচ্ছে, কানে কানে এসে বলে যেত তুই একটা স্টেপ ডান দিকে দাঁড়াতো, দেখ মামনিদির লাইটটা কাটছিস, একটু করলে লাইটটা ছেড়ে দিবি। সো অবভিয়াসলি আমি মামনিদি আমাকে এত হেল্প করছে, হেল্প মানে যে অভিনয় শিখিয়েছে তা নয়। সেই সময় আমি কাজ তখন করতে শুরু করলাম, টেলিভিশনে প্রচুর কাজ আসতে শুরু করলো, মানে আমি দিনে 4টে করে শিফটও করেছি, নাইট শ্যুট করে আবার সকালবেলা ভোরবেলা 7টার সময় কল টাইমে গেছি। তো এরকম হচ্ছে যে আমি আর পাচ্ছি না, মামনিদি আমাকে কোলে করে তুলে নিয়ে ফ্লোর অবধি গেছে মেকআপ রুম থেকে, বসে হচ্ছে আমার পিঠটা টিপে দিচ্ছে। ইটস জাস্ট দ্য It's just showing that you care. It takes you a long way. আমার মনে হয় যেই সময়টা আমি শুরু করেছি আমার ইন্ডাস্ট্রিতে প্রথম পদার্পণ হলো 2008-এ। তো 2008-এও কিন্তু আমি দেখেছি, তখনও পেপসি গার্ডেন এক্সিস্ট করতো, তখনও পেপসি গার্ডেনে প্রচুর লোকের সঙ্গে দেখা হতো, আড্ডা হতো। একটা জিনিস কিন্তু আমি দেখেছি যে শুটিং ফ্লোরের যে অ্যাম্বিয়েন্সটা বা যে পরিবেশটা, সেটা কিন্তু অনেক বেশি ওয়ার্ম ছিল ওভারঅল, মানে একটা ওয়ার্মথ পাওয়া যেত ওটার মধ্যে। আজকাল বোধহয় সেটা একটু কমেছে, কারণ সবচেয়ে বড় কারণ বোধহয় আমার মনে হয় মোবাইল।
না, মোবাইল নয় শুধু, মোবাইল হয়তো ওয়ান অফ দ্য রিজনস হতে পারে। এখন কাজের প্রেশার প্রচণ্ড বেড়ে গেছে। রাইট। আজকে দিনে 23 মিনিট ফুটেজ তুলতে হবে, এরকম একটা মানে এরকম একটা কোনো নম্বর বা সংখ্যা আছে। সেই প্রেশারটার মধ্যে আমরা ছিলাম না আগে। মানে আরাম করে শুটিং হতো। আচ্ছা, যতটা ভালোভাবে হচ্ছে, যতক্ষণ আর্টিস্টের মুড ভালো আছে, যতক্ষণ না ফেটিগ আসছে ততক্ষণ করো, অতটা চাপ ছিল না। এখন হচ্ছে তোমার নিউজ পেপারের মতো, তো মানে রোজ তোমার ছাপিয়ে যেতেই হবে। ইনফ্যাক্ট সিনেমাতেও তাই হচ্ছে, 12 দিনে একটা ছবি শেষ হয়ে যাচ্ছে, শেষ করতে হচ্ছে। সো সেই প্রেশারটা অবভিয়াসলি অ্যাম্বিয়েন্সটাকে অন্যরকম করে দেবে। যেখানে তুমি আমি এখানে বসে আপনার সঙ্গে একটা রিল্যাক্সড মুডে পডকাস্ট করছি, কিন্তু এইখানেই যদি আমার তাড়া থাকে, যেখান থেকে বেরিয়েই আমার আরও 25টা কাজ আছে লাইন্ড আপ, আমি তো এখানে তাড়াহুড়ো করবোই। ঠিক ঠিক, ব্যাক অফ দ্য মাইন্ড ওটা থাকবে। ঋতুদার কথা জিজ্ঞেস করি, খুব ইম্পর্টেন্ট একটা ছবি আবহমান, এবং মানে আমার মাঝখানে ঋতুদার যতগুলো ছবি দেখেছি, আবহমান ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফিল্মস। এবং একবারই ঋতুদার সঙ্গে আমার দেখা হয়েছিল জীবনে, সেবার আমি মানে আবহমান নিয়ে বেশ অনেকক্ষণ কথা হচ্ছে। তো আবহমান একটা বড় রেকগনিশন দিল, এবং যেটা ভারতীয় জায়গা থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাওয়ার্ড। এটা কি বদলালো অভিনেত্রী অনন্যা চ্যাটার্জির মধ্যে, যে এটা মানে এই একটা এত বড় রেকগনিশন পাওয়ার পর কি বদলালো? কিছু কি বদলালো? আমি জাস্ট জানতে চাইছি, কারণ কিছু কি বদলায়? আমার মনে হয় একটা কাজের, আমাদের দেশে সেটা সর্বশ্রেষ্ঠ রেকগনিশন আমাদের জগতে, সেই কাজের রেকগনিশন আমি পেয়েছি। আই এম রিয়েলি ফর্চুনেট যে আমি পেয়েছি, কারণ এটা সারা ভারতবর্ষের একটা কম্পিটিশন। সেখানে আমি যে আমার ছবি থাকলেও আমি যে পেতাম তার কোনো মানে নেই। সে বছর বিদ্যা বালানের নমিনেশন ছিল, তো আমি পেয়েছি, আমি ফর্চুনেট। এবং সেইটা এখনও লোকে মনে রেখেছে, তার জন্য হয়তো আমি খানিকটা সম্মান বেশি পাই। এছাড়া কাজের জায়গায় কিন্তু খুব বেশি উন্নতি হয়েছে বলে আমি মনে করি না। নিজের মধ্যে কোনো রেসপন্সিবিলিটি বাড়লো কি? আই ওয়াজ অলওয়েজ রেসপন্সিবল। সেটার মধ্যে কোনো আলাদা করে বদল ঘটেনি? আর অনেক সময় একটা অ্যাওয়ার্ড অনেক সময় একটা জিনিস ক্রিয়েট করে কিছু মানুষের মধ্যে, যে এটা একটা হলো আরও দরকার, এটাও অনেকের মধ্যে হয়। আই ডোন্ট থিঙ্ক যেটা আপনার মধ্যে কোনো না, কারণ এটাও আমার যে দরকার সেটা আমি কখনো ভাবিনি। বা আমি যখন আবহমান শ্যুট করছি তখন ব্যাক অফ মাই মাইন্ড ভাবিনি যেটার জন্য আমি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারি। তো এটা একটা এক্সট্রা বোনাস, যেটা এত বড় একটা বোনাস যে আমাকে সারা জীবন জল করবে আমার নামে। দ্যাটস ইট। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে যখন কাজ করলেন, তো কাজ করার অভিজ্ঞতাতে মানে হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর অফ ঋতুপর্ণ ঘোষ? কি আলাদা ছিল লোকটার মধ্যে? সব কিছুই আলাদা। প্রথম কথা, এত ছেলে মানুষ যে একটুতে অভিমান করে ফেলতেন। আচ্ছা। এবং আমার মনে হয় একজন শিল্পী সেটা হওয়া মানে সহজাতভাবেই তাই হয়ে যায় শিল্পী, অভিমানী হয় শিল্পীরা। খুব চূড়ান্ত অভিমানী ছিলেন, ছেলে মানুষ ছিলেন। কিন্তু এই আবহমানের সময় ধরুন প্রথম যে খসড়াটা আমাকে পড়িয়েছিলেন ঋতুদা, সেটাতে বিনোদিনী চরিত্রটা ছিল না। মানে হ্যাঁ, মানে ওই থার্ড লেয়ারটা ছিল না। বিনোদিনী প্লে করছে শিখা, সেটা ছিল, বাট বিনোদিনীকে দেখানো হয়নি আলাদা করে প্রথম খসড়াটাতে। তারপরে আমাকে একদিন ফোন করে বললেন, শোন, আমি ভাবলাম তুই যখন করছিস আমি তাহলে ফিল্ম উইদিন ফিল্মটাও রাখবো। আচ্ছা। বলে উনি ইনকর্পোরেট করলেন বিনোদিনীর থার্ড লেয়ারটাকে। তারপরে একদিন মেকআপ করছি আমি গুনগুন করে গান করতে করতে মেকআপ করি, আমার অভ্যেস। তো পেছন থেকে কখন এসছে আমি জানি না, ও ঋতুদাও কিন্তু জানতেন যে স্ক্রিপ্টটা আমাকে পড়ে শোনাতে হবে। তো ঋতুদা আসতেন প্রত্যেকটা শটের মানে সিনের আগে, সিনটা নিজে আমাকে পড়ে দিতেন। তো এসছে, কখন পেছনে দাঁড়িয়ে গেছে, তারপরে হঠাৎ এসে বলছে, রে তুই গান গাইতে বেশি জানতাম না তো। আমি তোর গান কি গুনগুন করছি? না, দাঁড়া একটা সিন লিখি বলে তখনই বসে সিন লিখলেন। কোন সিনটা যদি আপনার মনে থাকে, বিনোদিনীর শেষ কার্টেন কল নেবে, খেতুদির সঙ্গে সুরাপান করছে, কাঁদছে, গান গাইছে, সেই সিনটা লিখে ফেললেন।
এবং গানটা ওরই মন মজায় লুকাই কোথায়, ওই গানটা উনি লিখে বললেন এটা তুই গেয়ে দে কিছু একটা ভাবে, গানটা শ্যুটটা আমি জানি না। বলছি মানে ঋতুদা গেয়ে দেবো, ডাবিংয়ে মেলাবো কী করে? বলছে হ্যাঁ সেটা তো একটা কথা, তাহলে কী করবি? আপনার ঋতু আজকে শ্যুট করতেই হবে সিনটা, একটা দিন সময় দিতে হবে, কাল শ্যুট করতে পারবে? বলে কেন, কালকে কী করে তুই না জানবি শ্যুটটা? আর আমার বাড়িতে আমার যে দিদি আছেন গৌরীদি, উনি ভীষণ কীর্তন করেন, তো ওর চেনার যদি ওর হতে পারে, চেনা হলেও ও যদি একটু রাফলিও একটা সুর আমাকে বলে দেয়, আমি সেটা এখন করবো, পরে জেনে বুঝে ডাবিংয়ে করবো। তোমরা ঠিক আছে ডান বলে বাড়ি গেলাম। ফর্চুনেটলি গৌরীদি বলতে পারলো, তখন ওই সিনটা হলো। আচ্ছা আচ্ছা, অদ্ভুত। ইনফ্যাক্ট ঋতুদের সঙ্গে আমার কাজের শুরুটা খুব মজার, কারণ আমাদের খুব ঝগড়া হয়েছিল তার আগে। তাই? হ্যাঁ, এবং আমি তো ভেবেছিলাম ঠিক আছে ঋতুপর্ণ ঘোষ আমাদের সব থেকে বড় ডিরেক্টর এই সময়কার, তার কাজ আর কোনো দিন আমার করা হবে না, ঠিক আছে কী আর করবো। তো আমি কোনো ন্যায্য কারণেই ওর সঙ্গে একটু মানে ঝগড়া বলবো না, মনোমালিন্য হয়েছিল। তখন উনিও আমাকে দু চারটে, উনি ছিলেন একটু ইম্পালসিভ, তো দু চারটে এমন কথা বলে দিলেন যে তোমার ইন্ডাস্ট্রিতে কাজ করা বন্ধ করে দেবো, ব্ল্যাকলিস্ট করে দেবো, হ্যাঁ তা না। আর বললাম ঠিক আছে যখন করবেন, আপাতত আমার শর্ট রেডি, আমি যাচ্ছি সেটা, এটা বলে আমি ফোন রেখে দিয়েছিলাম। এবং নন্দিনী চ্যাটার্জি অভিনেত্রী, তখন আমরা মেকআপ রুম শেয়ার করতাম, নন্দিনী দি ছিল আমার পাশেই, মানে আমার মেকআপ রুমে। বলছি তুই কার সঙ্গে এভাবে কথা বললি? হ্যাঁ ঋতুদা, ঋতুপর্ণ ঘোষ। বললাম হ্যাঁ, তুই তো বললি। কী করবো, দেয়ালে পিঠ থেকে গেছে, আমি কী করবো? আর কোনোদিন ওকে কোনোদিন কাজ দেবে না। ও তার আগে আমি মনীষা কৈরালার গলায় ডাব করেছি খেলা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, তো পরিচয় আছে। তখন বলছে তোকে কোনোদিন কাজ দেবে না। কি করতে পারি আমি তার জন্য? আমি চলে গেছি। 1 বছর পরে ঋতুদার ফোন, আমি ফোনটা নাম্বারটা ব্লিঙ্ক করছে, দেখছি ফোনে, আমার বিশ্বাস হচ্ছে না। বলছি কি 1 বছর পরে উনি আমাকে ঝাড় দিতে ফোন করেছেন? ঋতুদা সেটা করতে পারেন? ধরেছি গম্ভীরভাবে, হ্যাঁ বলো বলে। তো তুই কি আমার উপর এখনো রাগ করে আছিস? তো আমি সঙ্গে সঙ্গে জ্বলে গল যাকে বলে, তো না বলো। বলছে আমার পরের ছবিতে তোকে যদি আমি মেইন লিডে কাস্ট করতে চাই, তুই কি আমায় না করে দিবি? এক্স্যাক্টলি দ্য ওয়ার্ডস ভার্বাটিম, তুই কি আমায় না করে দিবি? আমি বললাম না, কিন্তু স্ক্রিপ্টটা আগে শুনবো। বললো তাহলে তুই বল কবে আসবি, স্ক্রিপ্ট রেডি আছে। পরের দিনই তারপরে অ্যাপয়েন্টমেন্ট হলো, আমি গেলাম। তখন আমাকে বলছে জানিস তো আমার টিম, আমার পুরো ইউনিট ভীষণ ভয়তে ছিল। আমাকে বললো ঋতুদা তুমি ফোন করো না, আমরা করছি, কারণ ও তো ভীষণ মুডি, রাগী, তোমাকে মুখের উপর না করে দেবে। তখন ঋতুদা বলছে ও তো আমারই মতো, আমি ওকে বুঝে গেছি, আর ও যদি না করে তো আমাকেই করুক, অন্তত জানবে যে ঋতুদা নিজে ফোন করেছিল, বরং তোরা করলেই একবারই না করে দেবে ফোনটা। ঠিক, সো আইস ব্রেকিং, অ্যান্ড তারপরে তো খুবই ভালোবাসাবাসি হয়েছে আমাদের। আর যেহেতু নাচের থ্রুতে আগে থেকেই মমদের সঙ্গে তোমার ইয়ে ছিল, সেটাও বোধহয় একটা ইয়ে করেছে, একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল। সেটা ঋতুদা তো জানতেনই আমি মমদির ছাত্রী, তো যেহেতু মমদিকে কাস্ট করলেন এই ছবিতে, আমাকে আর মমদিকে, তো ওটা উনি চেয়েছিলেন যে একটা ওরকম মোমেন্ট হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এত কমপ্লেক্স একটা চরিত্রটার মধ্যে প্রচুর কমপ্লেক্সিটি আছে, মানে ঋতুদার চরিত্রে, বিশেষ করে নারী চরিত্রে সেই কমপ্লেক্সিটিটা বা ইন্টারনাল কনফ্লিক্টের জায়গাটা খুব অদ্ভুত, এবং সেটার এক্সপ্রেশনগুলোও অদ্ভুত, সেটা কোথায় কোথায় কিভাবে বেরিয়ে আসবে। এই যে এতটা কমপ্লেক্স একটা জিনিস, এটা নেভিগেট করতে গিয়ে কিভাবে, হাউ ডিড ইউ ডু দ্যাট, মানে কিভাবে নেভিগেট করলেন এই পুরোটা, কারণ ইট ওয়াজ ভেরি ভেরি কমপ্লেক্স। আমি একটা কথা বলি, আত্মপ্রশংসার যেন না শুনতে লাগে সেটা, আমি একটা রিয়েল ঘটনা বলছি। যখন আবহমান রিলিজ করবে এরম সময়, তখন বোধহয় স্টার আনন্দ ছিল, এবিপি আনন্দ হয়নি, স্টার আনন্দ। তখন ঋতুদার আমি গেছি একটা ইন্টারভিউ করতে, তার আগে আরেকটি প্রেমের গল্প রিলিজ করেছে, আবহমান পরে রিলিজ করেছে। তখন ঋতুদাকে প্রশ্ন করা হয়েছিল যে এত কমপ্লেক্স চরিত্র তুমি কি করে করলে? তো ঋতুদা আমার পাশে বসিয়ে আমাকে বলছিল আমি তো আবহমানে ওকে দেখে শিখেছি, যে ও 3টে লেয়ার কিভাবে করলো। এটা আমি বলছি, এটা ঋতুদার মানে
উনি ভীষণ বড় মানুষ, সেই জন্যই এই কথাটা বলেছেন। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমি কিভাবে করেছি, আই নো নাথিং, বিকজ আমি কখনোই কোনো চরিত্র নিয়ে খুব বেশি ভাবি না। ওয়ার্কশপ, হোমওয়ার্ক, বা এই চরিত্রটাকে কীভাবে অ্যাপ্রোচ করব, কিভাবে কথা বলবো, কিভাবে হাঁটবো, এগুলো আমি করি না, করতে পারি না। আমি শুধু স্ক্রিপ্ট পড়ি বারবার বারবার বারবার, যতবার পারি স্ক্রিপ্টটা পড়ি, তাতে তাতে একটু একটু করে একটা অবয়ব ভেসে ওঠে চোখের সামনে। আর অন দ্য ফ্লোর আমি আমার স্পন্টেনিয়াসলি যেটা আসে আমি সেটা করি। আমি সত্যি এত জটিলতা বুঝিনি যে এত জটিল ছিল চরিত্রটা। আমি সিম্পলি দেখেছি, সিম্পলি অ্যাপ্রোচ করেছি, সিম্পলি করে দিয়েছি। হ্যাঁ, মানে একটু যদি অন্যভাবে ভাবা হয়, যে মানুষটার গল্প, যে চরিত্রটার গল্প, সে তো নিজের কমপ্লেক্সিটিটাকে আলাদা করে অ্যাপ্রোচ করছে না, তার তো জীবনটা যেরকম চলা সেভাবেই চলছে, এবং সে তো জানে যে দিস ইজ হোয়াট আই এম ফিলিং রাইট নাও, এতটুকু তার জানার কথা। ফিলিংটাই আসল। এবার সেটা মানে পুরোটাই ইনস্টিংক্টিভ। তাহলে প্রসেস বলে কিছু আলাদা করে আমার আলাদা কোনো প্রসেস নেই। আমার প্রসেস একটাই, কম্পালসারি প্রসেস হচ্ছে আমি যতবার পারি স্ক্রিপ্টটা পড়ি। কারণ পড়তে পড়তে না প্রত্যেকবার অন্য অন্য একটা লেয়ার বেরিয়ে আসে। দেখবেন আপনি, আমরা ছোটবেলায় যে যখন ভারী ভারী গল্পের বই পড়তাম, প্রথম রিডে যেই ইনডেপথ, যতটা ইনডেপথ না বুঝতে পারতাম, সেকেন্ড বার একটা বই পড়লে, বা কোনো ছবির ক্ষেত্রেও সেটা হয়, অনেক সময় সেকেন্ড বার দেখতে গেলে একটা অন্য মানে বেরিয়ে আসে সেটা। সো ওইটাই আমার একমাত্র এক্সারসাইজ, যে মানে আই কিপ অন রিডিং দ্য স্ক্রিপ্ট, এবং সেখান থেকেই চরিত্রটাকে দেখা যায় বা চরিত্রটাকে আস্তে আস্তে। হ্যাঁ, মাঝখানে একটা ব্রেক নিয়েছিলাম আমরা, তো ব্রেকের মধ্যে যেটা হয়েছে সেটা হলো আপনিটা তুমি হয়েছে। তার কারণ হলো আমরা একটু আড্ডা মারছিলাম, অবভিয়াসলি আড্ডা মারাটা তো আমাদের কাজ, তো আড্ডা মারতে মারতে তুমি হয়ে গেছে। তো এখন থেকে তুমি বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলছি যে চরিত্র বাছাই নিয়ে তোমার ব্যাপারে একটা কথা আমরা শোনা যায়, তোর সব চরিত্র করে না অনন্যা, বেছে টেছে করে, এবং ওই জন্য অনেক চরিত্র তোমাকে অ্যাপ্রোচ করতে গিয়েও অনেকে করে না। এটা কবে থেকে শুরু হয়েছে, এবং কি দেখে চরিত্র তুমি ডিসাইড করো যে এই চরিত্রটা আমি করবো, এই চরিত্রটা করবো না? এটা না, আমি প্রথম থেকেই এটা আমার ছিল যে আমি একটা যদি কাজ করি, সেই কাজটা করবো বলে আমি দেখবো সেখানে আমার কি কন্ট্রিবিউশন আছে এবং জায়গা কতটা আছে নিজেকে দেখানো, নিজের পারফরমেন্সে। সেটা ইনফ্যাক্ট আমার মনে আছে, আমি যখন সবে কাজ শুরু করেছি, হয়তো মাসে 5 দিন কাজ থাকে আমার টেলিভিশনেই, তখন ইটিভিতে একটা হতো, শুধু তোমারই জন্য বলে, ছোট ছোট সুন্দর সুন্দর গল্প হতো। হ্যাঁ, সেইখান থেকে আমার ফোন আসে, নাম করা ডিরেক্টর, আমি নাম করবো না এখন, তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব। তিনি একটা গল্পের জন্য আমাকে ফোন করেন, তখন ল্যান্ডলাইন ফোন ছিল আমাদের। তো ফোন করে বলেন, আমি ভাবছি পরের গল্পটা তখন আমি বলছিলাম যে আমি কিন্তু একটু স্ক্রিপ্টটা শুনবো। এটা পরে আমি বললাম একটু আগে যে আমি আবহমানের সময়ও কিন্তু ঋতুদাকেও বলেছিলাম আমি কিন্তু স্ক্রিপ্টটা শুনবো। তো ওকে ওটা বলার পরে ভীষণ রেগে গেলেন, বললেন কি আমি কে তুমি জানো, আমি অমুক, তুমি তার কাছে স্ক্রিপ্ট শুনতে চাইছো? মানে আমি জানি আপনি অমুক, কিন্তু চরিত্রটা তো আমাকে করতে হবে, আমি যদি স্ক্রিপ্টটা না জানি আগে থেকে তো আমি তো সেটা করতে পারবো না। তারপরে অবভিয়াসলি আমি আর শুধু তোমারই জন্য করিনি কোনোদিন। আচ্ছা, ও করাই হয়নি তারপর আর? না, বোধহয় খুব অনেক পরে হয়তো একটা করেছি, কিন্তু না, অনেক বছর তারপর করিনি। মানে তো এটা শুরু থেকেই ছিল, কারণ আমার মনে হয় ওটাই তো ভিত, স্ক্রিপ্টটা আমার চরিত্রর, মানে যে চরিত্রর যে বেসটা, সেইটা যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি সেটাতে তো জাস্টিস করতে পারবো না। অবশ্যই। হ্যাঁ, অনেক সময় এরকম চরিত্র আসে যেগুলো হয়তো করে নিলে আমার হয়তো কিছু উপার্জন হবে, বা এই যে অনেকে বলে আমি অনেক বেশি কাজ করি না কেন, সেই নামটা আমার ঘুঁচবে যে আমি কম কাজ করি, তো বাজারে রেলিভেন্স থাকবে আমার। কিন্তু কি আমার মনে হয় যে ওইটা আমি করবো ঠিকই, কিন্তু আমি মন দিয়ে করবো না। আর আমি যেটুকু কাজ করি সেটুকু মন দিয়ে করতে ভালোবাসি। এটা আমি এখন অবধি কাউকে করিনি প্রশ্নটা, কিন্তু তোমার করতে ইচ্ছা হচ্ছে যে দেখো, একজন অভিনেত্রী যখন তার জার্নি শুরু করে, তখন অভিনেত্রীদের, বিশেষ করে তুমি যেই সময় কাজ শুরু করেছো সেই সময় একটা ধরনের কাজ হতো, আর তারপর আস্তে 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 ওভারঅল
ক্রাফটটা বা আর্টের ফরম্যাটটাই একটু একটু করে ইভলভ হতে গেছে। তো একজন অভিনেত্রী হিসেবে তোমারও একটা জার্নি হয়েছে, এবং অভিনেত্রীদের ক্ষেত্রে একটা পয়েন্ট আছে যেখানে তাদের চরিত্রগুলো আস্তে আস্তে বদলাতে থাকে, একটা বদল হতে থাকে। তারা হিরোইনের জায়গায় ধরো অন্য একটা চরিত্র তাকে অফার করা হলো, তার আগে তাকে হিরোইন অফার করা হচ্ছে। এই জিনিসটা বিভিন্ন জায়গায় ঘটে। তো যখন এই জিনিসটা ঘটে, একজন অভিনেত্রীর মধ্যে কি কোনো ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়, বা মানে তোমার ক্ষেত্রে কি সেরকম কিছু হয়েছে? দেখো, আমি ফর্চুনেটলি লাকিলি প্রথম থেকেই লিড রোলই করেছি, যেটুকু কাজ করেছি মোটামুটি লিড রোলই করেছি, বা সেই চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট সেই ছবিতে বা সেই সিরিয়ালে সেরকমই করেছি। কিন্তু আমি এটা খুব ভালোভাবে জানি যে একটা সময় আসবে যখন আমি আর হিরোইন করব না, আমাকে কেউ বলবে না হিরোইন করতে। হয়তো মা কাকিমার রোল আসবে, মাসি দিদার রোল আসবে। তো এই যে যেমন জন্ম মৃত্যু ইটার্নাল ট্রুথ, আমাদের জীবনে এটা ইটার্নাল ট্রুথ যে আমি সারা জীবন, কিন্তু আমি 60 বছর বয়সে গিয়ে হিরোইন, যদি না এরকম একটা গল্প হয় যে ওই বয়সী মহিলাকে নিয়ে সেই কেন্দ্রিক একটা গল্প, তা না হলে তো আমাকে তো আস্তে আস্তে নিজেকে ট্রান্সফর্ম করতে করতে যেতে হবে। এই যে তোমার রিসেন্ট ছবি আসছে অন্নপূর্ণা, কোয়েলে খুব খুশি হলো আমার এই কথাটা শুনে। আমি জানি ওখানে বসে এই যে রিসেন্ট ছবি আসছে অন্নপূর্ণা, সেই ছবিটাতে তো চরিত্রটা যেরকম তুমি বললে, চরিত্রটা তো মায়ের চরিত্র হলেও সেটাই প্রধান, সেটাই পিভটাল ক্যারেক্টার। মানে এই চরিত্রটা আর যখন এসছে তোমার কাছে, হাউ ডিড ইউ, মানে কি মনে হলো যে হ্যাঁ এই চরিত্রটা কেন সিলেক্ট করলে? এত অনেক চরিত্র তো তুমি ধরো সিলেক্ট করো না বা করতে ইচ্ছে করে না, এটা করতে ইচ্ছে করলো কেন? আমার মনে হলো যে এই সময় দাঁড়িয়ে একটা এত বড় দায়িত্ব আমাকে দেওয়া হলো, আমাকে যে অ্যাপ্রোচ করা হলো এই ছবিটার জন্য, যেখানে মূলত ফালক্রাম এই চরিত্রটা পুরো গল্পের, এবং তার কাঁধে করেই বা তার মধ্যে দিয়েই গল্পটা এগোচ্ছে, তাকে ঘিরেই গল্পটা। সেটা একটা অনেক বড় দায়িত্ব প্রযোজক এবং পরিচালক আমার উপর দিলেন, আস্থা রাখলেন। এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় যে এত কম এখনও মহিলা কেন্দ্রিক গল্প হয় সিনেমাতে, সেই সময় দাঁড়িয়ে যে এরা আমাকে এন্ট্রাস্ট করলেন উইথ দিস জব, উইথ দিস রেসপন্সিবিলিটি, আমার মনে হলো আই শুড টেক ইট আপ। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় কথা, এটা খুব প্রাসঙ্গিক গল্পের যে চরিত্রটা অন্নপূর্ণা, একজন মা যে শুধুই মা হয়ে থেকে গেল সারা জীবন, বা শুধুই মায়ের স্যাক্রিফাইসের গল্প তা নয়, ইটস অ্যান ইন্সপিরেশন যে একজন মা যে ঘুরে দাঁড়াচ্ছে ফাইনালি, নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে, এবং নিজের অস্তিত্ব খুঁজে পাওয়াটা তার কাছে অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ হার চাইল্ড। রাইট। তো সেটাও আমার মনে হয় খুব প্রাসঙ্গিক আজকের দিনে। মায়েরা শুধুই ঘর কন্যা করবে, ছেলে মেয়ে বড় করবে, নিজের কোনো স্বাদ আহ্লাদকে গুরুত্ব দেবে না। এটা সবসময় হয়, ধামাচাপা পড়ে যায় মায়েদের স্বাদ আহ্লাদগুলো, অবশ্যই হয়, সবসময় হয়। কিন্তু এইটা একটা হোপ আমার মনে হয় এই ছবিতে, যেখানে মা, তার মানে তো সে খারাপ মা হয়ে যাচ্ছে না, একদমই নয়। সে সংসারের প্রতি তার সমস্ত কর্তব্য দায়িত্ব করে তারপরে যদি নিজের জন্য একটু সময় বের করে, নিজের ভালো লাগার কিছুর জন্য, সেটাই আমার মনে হয় আজকের দিনে হওয়া উচিত। আমার এখানে খুবই একটা ইম্পর্ট্যান্ট কথা বললে তুমি। আমার মনে হয় যে যারা দেখছেন তাদেরকেও বলবো যে যখন আমাদের মায়েদের যখন আমরা দেখতে পাই বয়স হচ্ছে, কিছু কিছু পয়েন্টে আমার মনে হয় মা বাবা তখনই বুড়ো হয়ে যান যখন তাদের কাছে করার কিছু থাকে না। একদম। তো আমার মনে হয় যে আরও বেশি ছেলে মেয়েদের একটু মা বাবাদের না অ্যাক্টিভিটিস দেওয়া উচিত, মানে কিছু করানো উচিত। আমি যেটা আমার বাবার ক্ষেত্রে যেটা খুব সুবিধা, যে আমার বাবা একজন আর্টিস্ট, তো তার একটা কাজকর্ম আছে। বাট আমার মায়ের ক্ষেত্রে মাকে প্রচুর এনকারেজ করার চেষ্টা করি বিভিন্ন কিছু করার। মায়ের শরীরটাও একটু খারাপ হয়েছে, বাট ওই কিছু না করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আর এইখানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এরকম বিষয়ে কথা বলা এই মুহূর্তে খুব কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, খুবই প্রাসঙ্গিক। কি হয়, মায়েরা ওই যেটা তুমি বললে না, যে একটা সময় মনে হয় যে সংসারের প্রয়োজন ফুরিয়ে গেছে, সেইখান থেকে যে একটা ডিপ্রেশন শুরু হতে পারে, সেটা কিন্তু আমরা ফ্যাদম করতে পারবো না বাইরে থেকে, যে কতটা ইট কিলস দেম ফ্রম উইদিন। কারেক্ট, একদমই তাই। তো আমার মা যেমন বিয়ের আগে গিটার বাজাতেন, হাওয়াইন বাজাতেন, ইলেকট্রিক গিটার বাজাতেন, কিন্তু অবভিয়াসলি যা হয়, তারপরে বিয়ে, সংসার, আমাকে বড় করা, আমি একমাত্র ফোকাস হয়ে গেলাম জীবনে, করতে করতে আর সব ধামাচাপা পড়ে গেল, বন্ধ হয়ে গেল। মানে নট দ্যাট মাই ফাদার ওয়াজ ভেরি সাপোর্টিভ, কিন্তু মাই সময় করতে পারেননি।
ঠিক করতে, বা নিজে মনে করেছেন যে এখন আমার ধ্যান জ্ঞান সব কিছু আমার মেয়ে মানুষ করাতে, আর কোনো দিকে সময়ই দেব না। তো এখন আমি মানে আফটার মাই ফাদার পাস্ট অ্যাওয়ে আমি ওকে গিটার কিনে দিলাম, তুমি আবার বাজাও না, দেখো না। বলছি ধুর, এখনও ভুলে টুলে গেছি। বাট দেন মা ঘুরতে খুব ভালোবাসে, এতকাল মানে অনেক কারণে অনেক বছর মা ঘোরা বেড়ানো হয়নি। স্লোলি সে স্টার্টেড, আমিও ওদের একটা গ্রুপ আছে মহিলাদের, এবং বছরে 2-3 বার তো ঘুরে বেড়ান, অ্যাটলিস্ট সেইটুকু একটা অক্সিজেন তার। একদমই তাই, একদমই তাই। এবং আমার মনে হয় আমাদের সোসাইটির জায়গা থেকেও অবভিয়াসলি একটা তো মানে এখনো অবধি পেট্রিয়ার্কি ইজ ভেরি স্ট্রং, মানে খুবই পেট্রিয়ার্ক একটা জায়গায় থাকি আমরা, এবং এটা আমরা যতই অস্বীকার করি প্রচ্ছন্নভাবে, যতই ফেমিনিজম এর কথা হোক, প্রচ্ছন্নভাবে এখনো পুরোটাই পেট্রিয়ার্ক। এবং সেক্ষেত্রে আজকে এরকম একটা গল্প যেটা মায়েদের ইন্সপায়ার করতে পারে, এরকম একটা গল্প মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা গল্প হতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আমারও মনে হয় যে মায়েরা রিলেট করতে পারবে, শুধু তা নয়, আমার মনে হয় বাচ্চারাও, সন্তানেরাও, তারাও হয়তো অনেক সময় হয় না, আমরা ভেতর থেকে বুঝি না, বাইরে থেকে কেউ একটু দেখিয়ে দিলে আমরা রিয়েলাইজ করি। ঠিক, একদমই তাই। তো এটা হয়তো একটুখানি ওই হাত ধরে একটুখানি এগিয়ে দেওয়া বা দেখিয়ে দেওয়া। আমি জানি সব সন্তানই তার মা বাবাকে ভীষণ ভালোবাসে, ভালোবাসাটা খুব সহজাত, কিন্তু এই যে তুমি বলে না, একটা বয়সে প্রয়োজন পুড়িয়ে যায়, মনে করে একটা কিছু অ্যাক্টিভিটির মধ্যে তাদের রাখা, একটু সময় দেওয়া, বা মা তুমি ছোটবেলায় কেমন ছিলে, তুমি কি খেলাধুলো করতে, তোমার বন্ধুরা কারা ছিল, তুমি কি গান শুনতে ভালোবাসতে, যে একটু যদি না হলে তাহলে আর কাউন্সেলিংয়ের জন্য বাইরে যেতে হয় না, কিন্তু ঠিক সেটা কিন্তু ভেতরেই হতে পারে, ঘরের ভেতরেও হতে পারে, একদমই তাই। সেটাই বেস্ট কাউন্সেলিং আমার মনে হয়, যদি নিজের সন্তানের সঙ্গে মা বাবা গল্প করতে পারে, আলোচনা করতে পারে, শেয়ার করতে পারে, আমার মনে হয় দ্যাটস দ্য বেস্ট থিং। এবং খুব একটু আগেই আমরা বোধহয় একটা কথা বলছিলাম যে একটা বয়সের পর আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা মা বাবার সঙ্গে সম্পর্কের ডায়নামিক্সটা বদলে যায়, এবং সেই বদলটা খুব জরুরি, খুব জরুরি। ওই পয়েন্টে এসে বাচ্চাদের কিন্তু বড় হয়ে যেতে হয়, এবং সেক্ষেত্রে তার আগে তো মা বাবা আমাদেরকে বড় করার জন্য জীবনের প্রচুর কিছু স্যাক্রিফাইস করেছেন, এটার তো কোনো মানে বেশিরভাগ ক্ষেত্রেই তাই, আমার মনে হয় অলমোস্ট 100%ই তাই, হয়তো 2-1টা এক্সেপশন পাওয়া যাবে। সেক্ষেত্রে একটা পয়েন্টে বোধহয় আমার মনে হয় সন্তানদের একটু দায়িত্ব নেওয়া উচিত, যে উল্টোটা এবার আমি একটুখানি মানুষ করি। আরেকটা জিনিস আমার খুব মনে হয় জানো, যে একটা পয়েন্টে আমরা বুঝতে পারি যে একটা জেনারেশন গ্যাপ এবার তৈরি হচ্ছে। একদম, মায়েরা যেভাবে একটা সময় দেখতেন, আমাদের সময়টা সেরকম নয়, তো একটু একটু তো আমরাও বদলাবই, মানে স্বাভাবিকভাবেই বদলাবো। সেইটা না, দ্য ব্যাক অফ দ্য মাইন্ড যদি আমি রেখে দিই যে আচ্ছা এটা আমাদের জেনারেশন গ্যাপের জন্য হচ্ছে, বা আমাদের সময়টার জন্য হচ্ছে, এই পরিবর্তনটা এসেছে, এর জন্য মা বাবার উপর রাগ করার কোনো প্রয়োজন নেই, কারণ দে আর রাইট ইন দেয়ার ওন প্লেস। কারেক্ট। এটা যদি ব্যাক অফ দ্য মাইন্ড একটু আমরা রাখতে পারি, আমার মনে হয় সম্পর্কগুলো একটু সহজ হয়। হ্যাঁ, এবং সবার ভালো থাকা সহজ হয়, একদম সবার ভালো থাকা সহজ হয়। আলটিমেটলি তো দেখো, আলটিমেট উদ্দেশ্য তো ভালো থাকাই এবং ভালো রাখা, এই দুটোই। আমার মনে হয় এটা খুব একটা ইম্পর্ট্যান্ট, এই পার্টিকুলার পার্টটা আমার মনে হয় খুব একটা ইম্পর্ট্যান্ট কথা বললাম আমরা। এবং 18ই এপ্রিল রিলিজ করছে অন্নপূর্ণা, অবশ্যই এরকম একটা সাবজেক্ট নিয়ে ছবি বা এই ধরনের আইডিয়া নিয়ে ছবি, তার একটা ইম্প্যাক্ট থাকে। তো সেই ইম্প্যাক্টের জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো হলে যেতে হবে 18ই এপ্রিল। এবার আমরা আরও একটা কথায় ঢুকবো। এই যে নারী কেন্দ্রিক একটা চরিত্র করলেন, নারী কেন্দ্রিক একটা ছবি হলো, এই ছবিটার প্রধান নারী কেন্দ্রিক চরিত্র নিয়ে ছবি হয় না, এটা আমরা অনেকদিন ধরে শুনি, কিন্তু স্টিল মাঝে মাঝে বাংলায় কিছু কিছু ছবি দেখা যায় যেগুলো নারী কেন্দ্রিক। বাট ওভারঅল পৃথিবীতেই কি নারী কেন্দ্রিক ছবির সংখ্যা কম বলে তোমার মনে হয়? বা যদি মনে হয় তাহলে সেটা কেন বলে তোমার মনে হয়? দেখো, পৃথিবীতে আমি খুব একটা বলবো না। ইনফ্যাক্ট আমাদের ছোটোবেলায় আমরা যে হলিউড মুভিজও দেখতাম, তাতে কিন্তু যে নারী চরিত্ররা থাকতেন তাদের কিন্তু একটা মানে একটা লামসাম কন্ট্রিবিউশন ছিল ইন দ্য ফিল্ড। হ্যাঁ, মানে শুধু নাচ গান নয় বা গ্ল্যামার পোর্শনট নয়, কিন্তু এখানে কিন্তু সেটাই নাচ গান শুধু ছিল, এইখানে সেটাই প্রধান ছিল। আস্তে আস্তে অবভিয়াসলি অনেকটা ইভলভ করেছে এখন।
আমি বলবো ওটিটিতে অনেক বেশি নারীকেন্দ্রিক মেয়র অফ ইস্টউড বলো, এই রিসেন্টলি দ্য রেসিডেন্স হলো, আরও এরকম অনেক নাম আছে। কিন্তু আমার মনে হয় এখনো আমাদের বাংলায় আরেকটু নারীকেন্দ্রিক কাজ হওয়া প্রয়োজন। আর যদি হয়ও, যদি তা না হলে আমরা এই প্যারিটি, জেন্ডার বায়াস ভেঙে দেওয়া, এইসব কথাগুলো তাহলে কেন বলি? ফেমিনিজম, এগুলো ভারী ভারী শব্দ শুধু আলোচনায় বসে বলার কোনো মানে নেই যদি না যতক্ষণ না আমরা আমাদের প্রত্যেকের কর্মক্ষেত্রে সেটা ইমপ্লিমেন্ট করি। রাইট। নারীকেন্দ্রিক কাজ তো হচ্ছে এখন, একটু তাও আমি বলবো ওটিটিতে হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে একটু বেশি আমার পার্সোনালি মনে হয় যে নারীকেন্দ্রিক কাজ হওয়া তো খুব জরুরি, কিন্তু সেক্ষেত্রে কি কোনো কোনো সময় ফেমিনিজমটা একটু বাড়াবাড়ি লেভেলের ফেমিনিস্ট হয়ে যাচ্ছে বিষয়টা? না, আমি বলছি না যে নারীকেন্দ্রিক গল্প মানে সেটা ফেমিনিজমের উপর বেস করে হতে হবে। আমি এটাই বলছি যে একজন নারীকে যদি এক্সপ্লোর না করি, নারী তো প্রকৃতি, তাহলে আমার মনে হয় সমাজের অর্ধেকটা অংশ আমরা আমাদের এই শিল্প জগতে এক্সপ্লোর করলাম। একদম। হ্যাঁ, তো সেই জন্য নট বিকজ অফ ফেমিনিজম আসে কোথায়? যখন তুমি একটা প্যারিটি আনছো নিজের কাজের জায়গায়, যে নারী কেন্দ্রিক ছবিও হচ্ছে, পুরুষ কেন্দ্রিক ছবিও হচ্ছে, সেইটা। কিন্তু নারীকে কেন্দ্র করে গল্প মানেই যে একটা ফেমিনিস্টিক গল্প হতে হবে তার কোনো মানে নেই। নারীর কত রকম রূপ, কত রকম চেহারা ঋতুদা এক্সপ্লোর করেছেন, সেটা আমরা পাচ্ছি না। আমি যেটা বললাম যে যদি নারীকে আমরা এক্সপ্লোর না করি তাহলে আমরা আমাদের এই সুন্দর জীবনের, আমাদের সুন্দর প্রকৃতির অর্ধেকটা এক্সপ্লোর করলাম না। আমাদের শিল্প মাধ্যম, যেটা এত সুন্দর একটা শিল্প মাধ্যম, সেখান থেকে বাদ পড়ে রইল নারী। একটা তো সমাজের রিফ্লেকশন তো বটেই আর্ট। তো সেক্ষেত্রে ঋতুদা যেটা করতে পেরেছিলেন, আমার মনে হয় ঋতুদা নিজের ফেমিনিটিটাকে, নিজের মধ্যের নারীটাকে এত সুন্দর করে মানে বুঝেছিলেন বা এক্সপ্লোর করেছিলেন, তাতে বোধহয় উনি অত সুন্দরভাবে নারী চরিত্রকে এক্সপ্লোর করতে পেরেছিলেন। এবার যদি সমাজেই ওভারঅল নারীদেরকে এখন অবধি আমরা এখন মানে, তাও তো আমি বলবো যে এখন পলিটিক্যাল কারেক্টনেস বেড়েছে, ঠিক আছে, মেয়েদের মানে মহিলাদের প্রতি সম্মান বেড়েছে কিনা জানি না, বাট ওভারঅল সমাজ যদি একটা রকম হয়, সেই সমাজ এর রিফ্লেকশনে নারী চরিত্র যদি সিনেমায় আসে, তখন তো বিরাট বদল ঘটবে না যদি সমাজেই ওটা না থাকে, এটা মনে হয় না? কিন্তু সেইখানেই তো আমাদের এই শিল্প মাধ্যমের কেরামতি। আমরাই তো এগিয়ে নিয়ে যেতে পারি সমাজকে থ্রু আর আর্ট, থ্রু আর ক্রাফট, তাই না? আমরা তো অন্যরকম একটা চিত্র দেখাতে পারি সমাজকে, আমাদের তো দায়িত্বের মধ্যেও পড়ে। শুধু সমাজ থেকে যা দেখছি তারই একটা রিফ্লেকশনে যে সিনেমা তৈরি হবে, তো নাও হতে পারে। একটা সিনেমার আইডিয়ার রিফ্লেকশনে সমাজ তৈরি হতে পারে। আমার মনে হয় সেই জোর আছে আমাদের এই মাধ্যমে। এবং তোমার মনে হয় রেসপন্সিবিলিটিটা আরো বেশি নেওয়া উচিত? নিশ্চয়ই নেওয়া উচিত। একটা কন্ট্রাডিকশনও আছে, এটা আমার মনে হয়। কন্ট্রাডিকশনটা নিয়ে যদি কথা বলি, ধরো আমাদের সিনেমার কাজ হলো প্রাথমিক কাজ এন্টারটেনমেন্ট, মানুষের অন্যান্য ইয়ের মধ্যে, বাট তার সঙ্গে একটা সামাজিক রেসপন্সিবিলিটিও আছে। কিন্তু ধরো একটা খুব সোজা, একটা সিম্পল, একটা যার মধ্যে কোনো সেই অর্থে যেটাকে বলে মেসেজ দেওয়া নেই, সেরকম সোজা এবং নির্মল আনন্দ দেওয়ার গল্প, সেগুলোও তো একটা পয়েন্টে থাকা, একটা পার্ট অফ হিসেবে থাকা উচিত। কারণ আমাদের জীবনে এত স্ট্রেস, মানুষ সিনেমা হলে যায় একটু এন্টারটেইনড হতে, কিন্তু আমি বিশ্বাস করি যে এন্টারটেনমেন্ট রেখেও একটা সহজ সরল গল্পের মধ্যে দিয়েও, মানে একটা সহজ সরল গল্প কি শুধু একটা পুরস্কার নিয়েই হতে পারে? একজন সাদা মাটা অফিস গোয়ার বা হোম মেকার, তার গল্প হতে পারে? একদমই হতে পারে, তার মধ্যে এন্টারটেইনমেন্ট থাকতে পারে না? একদমই থাকতে পারে। তো আমি এই প্রশ্নটা তোলার কারণটা হলো যে আমার মনে হয় যে কোনো এন্টারটেইনিং গল্পের একটা যদি আন্ডার লেয়ার থাকে, যে লেয়ারে যে ভাবছে গল্পটা বা যে লিখছে গল্পটা বা যে সিনেমাটা বানাচ্ছে, তার যে বেসিক ভাবনাটা, তার যে থটটা, যে আমি না আমার পৃথিবী দেখা বা আমার সমাজকে দেখা না এইরকম, এটা যদি থেকে যায় তাহলেই আমার মনে হয় সেটাই তো অ্যাকচুয়ালি। দেখো, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, বাচ্চারা খুব মজা পাচ্ছে ছড়ার মতো,
কিন্তু সাবটেক্সট আছে তো, একদমই আছে। সেটা তো বড়রা বুঝতে পারছে, বা যারা মননশীল তারা বুঝতে পারছেন। কিন্তু এন্টারটেইন কি হচ্ছে না সেটা দেখে লোকে? একদম মারাত্মক এন্টারটেইন হয়েছি আমরা। সাবটেক্সট রেখেও এন্টারটেইন করা যায়, কারেক্ট। সেটা নিদর্শন তো ভুরি ভুরি আছে আমাদের পুরোনো সিনেমাগুলোর মধ্যে দিয়ে, নতুন সিনেমাতেও আছে। একদমই আছে। তো সেটা তো করা যেতেই পারে। যেমন 3 Idiots একটা বড় এক্সাম্পল। হ্যাঁ, যেখানে এত এন্টারটেইনিং একটা সিনেমা, অথচ ভারতীয় এডুকেশন সিস্টেমকে খুবই ডিরেক্টলি বলা। এবং মুন্না ভাই এমবিবিএস, একদমই তাই, একদমই তাই। এন্টারটেইনার না, এন্টারটেইনার এবং একটা সোশ্যাল কমেন্ট্রি তবুও আছে। বিকজ আমার মনে হয় সোশ্যাল কমেন্ট্রিটা তখনই থাকে যখন একটা মানুষের কিছু একটা বলার থাকে, যে হ্যাঁ আমার না এই কথাটা মনে হচ্ছে, মনে মনে আমরা অনেক কিছু ভাবি, আমার এটা মনে হচ্ছে আমি না এটা কোথাও না কোথাও দিয়ে বলতে চাই। এটা আমার মনে হয় আমার লাস্ট ছবিটাই, যেটা সত্যি বলে সত্যি কিছু নেই, তাতেও কিন্তু একটা সোশ্যাল কমেন্ট্রি আছে, ঠিক, কিন্তু না এন্টারটেইনিং প্যাকেজ। তো এরকমও ছবি হোক না আর একটু, একদমই এরকম ছবি আরো হোক। এবং আমার মনে হয় নারী চরিত্রদের এক্সপ্লোর করার অনেক স্কোপ এখন অবধি বাকি আছে। কিছুই এক্সপ্লোর করা হয়নি, না কিছুই হয়নি এখন অবধি, বাংলার ক্ষেত্রে যদি বলি হয়নি। আমার সৃজিতের সঙ্গে কথা বলতে গিয়ে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, ওর নারী চরিত্রগুলোতে হি গিভস দ্যাট টাইম। মানে আমার মনে হয় যে অনেকটা বেশি লেয়ার থাকে ওর নারী চরিত্রগুলোতে। তার কারণ বোধ হয় ওর, মানে আমার পডকাস্টে এসে যেটা বলেছিলেন সেটা হলো যে ওর মহিলাদের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা বা ও যেভাবে অনেক নারী দেখেছে তার একটা রিফ্লেকশন পড়ে, সেটা সবার ক্ষেত্রেই পড়ে, বাট অনেকটা এখনো বাকি আছে এক্সপ্লোর করার জায়গা। ডেফিনেটলি, মানে নারী চরিত্র মানেই শুধু মায়ের চরিত্র হতে হবে তা নয়, বা মেয়ের চরিত্র হতে হবে বা প্রেমিকার চরিত্র হতে হবে তা নয়। নারী তো ইজ আ ভেরি কমপ্লেক্স থিং, তো সেটার অনেক লেয়ার আছে। তার ভেতর আমরা সুপারফিশিয়াল ওপরের লেয়ারটার মধ্যে ঘোরাফেরা করছি, উই শুড ডিগ ডিপ। তোমার কি মনে হয় যে ডিপ করতে লোকজন একটু ভয় পায়? বোধহয়, মানে সেটা কি আজকের যে সোসাইটির অবস্থা, তাতে কি এই যে এত পোলারাইজড একটা সোসাইটি দেখতে পাচ্ছি আমরা, আইদার এটা ঠিক নাহলে এটা ভুল, এর মাঝখানের যে গ্রে জোনটা সেটাতে লোকজন বেশি খুব একটা ঢুকতে চাইছে না। আমার মনে হয় সেটাই কি কারণ হতে পারে। আবার নারীকে খুব ভালোভাবে না বুঝতে পারাটাও একটা কারণ হতে পারে। অনেকে বলেন যে ব্যবসা হয়তো হবে না নারী কেন্দ্রিক ছবি করলে, কিন্তু সেখানে আমি খুব হার্মলেসলি একটা আমার প্রশ্ন থাকছে যে সত্যি কোন ছবিটা ব্যবসা করবে এটা কি কেউ লিখে দিতে পারছে না? তাহলে শুধু নারীদেরকে মার্জিনালাইজ করা কেন? যে নারী চরিত্র প্রধান হলে ওয়ার্ক করবে না, ব্যবসা হবে না। হয়তো অন্নপূর্ণা ব্যবসা করবে না, নাই করতে পারে, কিন্তু সেটা অন্নপূর্ণা না হয়ে অন্য কোনো একটা মানে পুরুষ কেন্দ্রিক গল্প হলেও ব্যবসা না করতে পারে, আবার করতেও পারে, কেউ জানে না, মানে নো ওয়ান নোজ। অভিনেত্রীদের একটা, বা অভিনেত্রী যাই বলো, তাদের না একটা জিনিস, আরেকটা এই যে সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলছো, তো সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে আরেকটা দিক থেকে তাদেরকে দেখা হয় যে সমাজে যাই হোক তাদের না কিছু বলতে হবে, তাদেরকে ফোন করে আপনার কি মনে হয় এটা হয়েছে। এটা তুমি কিভাবে দেখো এবং এটা কিভাবে হ্যান্ডেল করো তুমি? তোমার কি মনে হয় যে এতটা দায়িত্ব নেওয়া, মানে এতটা দায়িত্ব আছে অভিনেত্রীদের? দেখুন, আবার একটু গৌরগম্ভীর কথা বলতে গিয়ে দেখুন হয়ে গেল, বাট সেটা হচ্ছে যে সব সময় সব কিছু নিয়ে কথা বলতেই হবে এর কোনো মানে নেই। কিন্তু যদি মনে হয় কারুর যে আমি যদি কিছু বলি, দায়িত্ব নিয়ে যদি বলি, সেটা দুটো লোক শুনবে, তাতে যদি সমাজের সার্বিকভাবে কোনো উপকার হয়, ভালো হয়, তাহলে বলা উচিত। কিন্তু সেই যে স্টেটমেন্ট আমি করব, আমাকে জানতে হবে যে আমার কিন্তু এতগুলো ফলোয়ার আছে, এরা আমার কথা শুনবে, ভাববে, হয়তো ফলো করবে, তাহলে আমি যেন খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলি। র্যান্ডম একটা কিছু চলছে বলেই একটা আমাকে কমেন্ট করতে হবে বলেই না, রেলেভেন্ট থাকার জন্য নয়, দায়িত্ব নিয়ে উইথ রেসপন্সিবিলিটি সেটা করতে হবে, না হলে না করলেও চলে। আর এই যে সোশ্যাল মিডিয়াতে যখনই কেউ কিছু একটা বললো, তার এগেনস্টে দুটো দল দাঁড়িয়ে যায়, একজন তাকে খুব খারাপ বলা শুরু করে, একজন তাকে খুব ভালো বলা শুরু করে। এই
এটা যদি তোমার সঙ্গে ঘটে তাহলে তুমি কিভাবে এটাকে হ্যান্ডেল করবে বা করো? আমি খুব সেলডম সোশ্যাল মিডিয়া ইউজ করি, শুধুমাত্র আমার কাজের প্রমোশনের জন্য বা কোথাও ঘুরতে গেলাম, একটা ভালো বই পড়লাম মানুষকে জানানোর জন্য, সেই একটা দুটো খুব খুব কম ঢুকি। কিন্তু যদি কেউ আমাকে নেগেটিভ কিছু কমেন্ট করেও আমি না রিটালিয়েট করি না, কারণ আমার মনে হয় দ্যাট ইজ ওয়েস্টেজ অফ ইউজফুল এনার্জি ফর মি। মানুষের বক্তব্য থাকতেই পারে, তার স্বাধীনতা আছে, এবং সেটা খুব একটা তোমাকে এফেক্ট করে কি? না, আমাকে খুব খারাপ কথা লোকে বলে না থ্যাঙ্কফুলি, কারণ আমি বলার সুযোগও পাই না, কারণ আমি তো খুব একটা পোস্ট করি না। যদি বেশি পোস্ট করি তখন বেশি, মানে আমি ওই যে সায়েন্সে ফিরে আসি, প্রবাবিলিটিতে ট্রোলড হওয়ার চান্স বেশি হয়ে যাবে, তো সেরকম খারাপ কথা শুনতে হয় না ফরচুনেটলি। যদি হয়ও তাহলে আমি ইগনোর করি, কারণ তার অধিকার আছে কিছু বলার, ফ্রিডম অফ স্পিচ আছে, এবং আমি হয়তো তাকে একটা সুযোগ করে দিয়েছি কমেন্ট করার, তিনি করেছেন, খুব ভালো, বাট আই ডোন্ট হ্যাভ দ্য টাইম টু ওয়েস্ট অন দ্যাট। বেশ, এবার একটা সম্পূর্ণ অন্য প্রশ্ন জিজ্ঞেস করি, ঈশ্বর বিশ্বাসটা কিরকম? আই এম আ স্পিরিচুয়াল পার্সন, নট আ রিলিজিয়াস পার্সন। আমি সুপ্রিমকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি দিস ইউনিভার্স অ্যারাউন্ড আস ইজ আ ভেরি স্ট্রং ফোর্স। আর ওই যে বলে না, ঠাকুরকে মন দিয়ে ডাকো তাহলে এটা পেয়ে যাবে, এরকম মাঝে মাঝে হয়, কিন্তু খুব মন দিয়ে ডাকলে, মন দিয়ে ডাকা মানে কি, ইউর মেডিটেটিং, ইউর চ্যানেলাইজিং ইউর এনার্জি টুয়ার্ডস আ পার্টিকুলার থিং, ধরো তোমার ড্রিম বা সামথিং, তো সেটাতে আমি বিশ্বাস করি। আই বিলিভ ইন দ্য পাওয়ার অফ দ্য ইউনিভার্স। এবং মানে প্রেয়ার বা মন্দির, I don't pray, but I always remember the Supreme. I remember God in myself all the time, and I thank God for everything. আচ্ছা, খারাপ সময় কি বেশি স্পিরিচুয়াল হয়ে পড়ে, মানে পড়ার জায়গা আছে নাকি? তুমি সব সময় বলো যে ঈশ্বর এমন একটা জায়গা, মানে আমি কোনো মূর্তি বলছি না, আমি যে ঈশ্বরের কথা বললাম সে তোমার একটা অবলম্বনের জায়গা। যেমন তোমার মা, একটা কিছু খারাপ হলে, স্কুলে খারাপ হলো, মায়ের কাছে এসে একটা অবলম্বন খোঁজা, তো ঈশ্বর বোধহয় সেরকমই মায়ের মতো হয়ে রয়েছে আমাদের সঙ্গে ওতপ্রোত হয়ে। খারাপেও যেমন তাকে ডাকা হয়, ভালো হলেও তাকেই বলা হয়, ঠিক ঠিক, যেটা ভালো হয়েছে আমার সঙ্গে, থ্যাংক ইউ গড। দুটোই করো তুমি, মানে ভালোটা খারাপটা দুটো সময় ওই জায়গাটা আছে। বেশ, আর প্রেমকে কিভাবে দেখো? প্রেমকে প্রেমের মতো করে দেখি, সহজ ব্যাপার, মানে প্রেমের অত, মানে প্রেম নিয়ে অত কিছু ইয়ে করো, মানে ভাবনা। প্রেম তো খুব সুন্দর জিনিস। আর অবসর সময় সবচেয়ে বেশি কি করো? বই পড়ি। আমি যদি 3টে বই রেকমেন্ড করতে বলি তোমাকে, আমাদের ভিউয়ারদের জন্য, যেটা তোমার মনে হচ্ছে খুবই লাইফ চেঞ্জিং বা খুবই ইম্প্যাক্টফুল হয়েছে তোমার জন্য? লাইফ চেঞ্জিং বা ইম্প্যাক্টফুল এক্ষুনি আমি তো মনে করে অতগুলো বই, এত বই পড়ি, আমি এই মুহূর্তে যে দুটো বই শেষ করলাম, আমি সেই দুটো বইয়ের নাম এক্ষুনি মনে আছে, বলছি। একটা হচ্ছে বাবার নামা, লাইফ চেঞ্জিং কিনা আমি বলতে পারবো না, আমার ভালো লেগেছে পড়তে। আর একটা হচ্ছে ডটার্স অফ দ্য সান, ইরামোকটি। এই দুটো বই আমি সবে শেষ করলাম। আমি এই মুহূর্তে আমি একটু হিস্ট্রি অফ ইন্ডিয়াতে ইন্টারেস্টেড হয়েছি, এগুলো পড়ছি। আমরা এখন রমিলা থাপার পড়ছি। ও আচ্ছা। হ্যাঁ, এখন আমি হিস্ট্রি অফ ইন্ডিয়া, ওল্ড ইন্ডিয়া, এইসব প্রি হিস্টোরিক টাইমস, এইসব নিয়ে পড়াশোনা। আর কন্টেন্ট কনজিউম কিরকম করো, মানে সিনেমা দেখা বা সিরিজ দেখা? সিরিজ যখন ফ্রি থাকি, ভালো সিরিজ যদি সবাই রেকমেন্ড করে সেগুলো দেখি। মোবাইল ঘাঁটি না, কোয়েলির কাছে থাকে আমার। ও আচ্ছা, মোবাইলে অ্যাডিকশন নেই? মোবাইলে আসক্তি নেই, বরং আমি যত পারি দূরে সরিয়ে রাখি ফোনটা। হ্যাঁ, ভীষণ বিরক্তিকর একটা ডিভাইস। দারুণ জিনিস। হ্যাঁ, ভীষণ বিরক্তিকর ডিভাইস। না, এটা যদি করা যায় এর চেয়ে ভালো তো কিছু হয় না। মোবাইল আমাকে তার জন্য অনেকে কমপ্লেন করে, আমাকে অনেক সময় ফোনে পায় না। আচ্ছা, তুমি সাইলেন্ট করে দূরে রেখে দিই, জাস্ট ডোন্ট ওয়ান্ট টু লুক অ্যাট দ্য ফোন। আমার ফোন তো মোটামুটি পারপেচুয়ালি সাইলেন্ট থাকে, মাঝে মাঝে করে রাখি, কারণ এই যে আসবে, এবার আমি ফোনটা সাইলেন্ট থাকবে, কোথায় পড়ে আছে, ফোন করে যাচ্ছে কোয়েলি, হয়তো আমি ধরলামই না, এটা হওয়ার সম্ভাবনা থাকে, তখনই আমি রিঙে রাখি, নাহলে জেনারেলি সাইলেন্টই থাকে। বেশ, তাহলে আজকে আমরা মোটামুটি একটা খুবই ক্যান্ডিড আড্ডা, যেরকম হওয়ার কথা সেরকমই হলো। খুবই দারুণ লাগলো তোমার সঙ্গে আড্ডা মেরে, খুব ভালো লেগেছে, খুবই ভালো লাগলো। এবং চেষ্টা করলাম আলাপ করার, নতুন করে, মানে প্রথমবারের জন্যই আলাপ হলো, আলাপ করার চেষ্টা করলাম। আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর 18ই এপ্রিল অন্নপূর্ণা আসছে, অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন সিনেমা, কারণ
আমার মনে হলো, আমার যতটুকু শুনে মনে হলো, আমার তো পার্সোনালি খুব দেখতে ইচ্ছা করলো। বাকিটা কীরকম লাগলো আমাদের এপিসোড সেটা অবশ্যই জানাবেন। অন্নপূর্ণা যদি দেখে থাকেন তাহলে নিচে এসে জানাবেন কীরকম লাগলো, কারণ কোহেলি সেগুলো পড়বে। অন্নপূর্ণা মিষ্টি লঞ্চ হয়েছে, বাহ, প্লাস এটা আমাদের অন্নপূর্ণার ইনভিটেশন কার্ড। বাহ, অবশ্যই এসো, প্রিমিয়ারে দেখা হবে। অবশ্যই দেখা হবে। আমি শুধু একটুখানি পড়ে দিই, এখানে লেখা আছে খুব সুন্দর একটা জিনিস, শোনো শোনো সুধীজন, শোনো দিয়ে মন, স্বয়ং সম্পূর্ণ এক নারী সে, করি তার বর্ণন, সংসার পরিবার তার আত্মীয় স্বজন, এই নিয়েই কাটছিল সাদামাটা জীবন, কারো মেয়ে কারো মা কারো স্ত্রী নয়, নিজের পরিচয় গড়ে সে করলো যুদ্ধ জয়। আচ্ছা, যেটা নিয়ে আমরা কথা বললাম, সে নারী সম্পূর্ণা, সে অনন্যা। বেশ, 18ই এপ্রিল আসছে নতুন ছবি অন্নপূর্ণা। বোঝা গেল? কোথায় গেলো আমাদের ক্যামেরাটা? কোথায়? হ্যাঁ, বোঝা গেল। হ্যাঁ, অনেকগুলো ক্যামেরা বুঝতে পারছিলাম। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, বাট অবশ্যই 18ই এপ্রিল রিলিজ করছে অন্নপূর্ণা। থ্যাংক ইউ অনন্যা, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো, এবং থ্যাংক ইউ ওয়ান্স মোর। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা আমি বারবার বলি, আজকের এপিসোডেও কোথাও না কোথাও সেটাই বেরিয়ে এলো, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ, ইয়েস ইউ গাইজ নো। চলো, টাটা।